আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তি আব্বাস উদ্দিন ভাইজান, মঞ্চ উপবিষ্ট সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হাফিজ আলম সায়রানি, অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত কমরেড ও সুধীজন, আমরা আজকে উপস্থিত হয়েছি উলুবেড়িয়ার মানুষ, সে উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক বা শ্যামপুরের কিছু মানুষ এখানে এসেছেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। নির্বাচনটা খুব ক্রুশিয়াল টাইমে হচ্ছে। কিছু জায়গায় নির্বাচন হয়ে গেছে, গতকালকেও দেখেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুব হতাশ হয়ে একটি বুথের ভেতরে 1.5-2 ঘন্টা বসেছিলেন। এমনটা অতীতে কখনো দেখা যায়নি যে কোনো মুখ্যমন্ত্রী একটি বুথের ভিতরে 1.5-2 ঘন্টা বসে থাকেন। এটা একটা নতুন উদাহরণ মানুষের কাছে। আমরা আগেই বলেছি যে জোট পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, বাম জাতীয় কংগ্রেস এবং আইএসএফ সবাই মিলে আমরা যে জোট করেছি, সেই জোটের প্রতি মানুষের সমর্থন আছে। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন প্রান্তে আমি ঘুরে বেড়িয়েছি, কোনো পাড়া কোনো গ্রাম ফাঁক নেই, কিন্তু মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। সবার ধারণা আমরা আগামী দিনে জিতছি। এই জয়ের অংশীদার আমরা সবাই যেন হতে পারি, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আমাদের বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে বলবেন। আমি আপনাদের কাছ থেকে এই আশীর্বাদ কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবাংলার মাটিতে এই সংযুক্ত মোর্চা গড়ে তোলার ক্ষেত্রে যে ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে, যিনি দিনাতিপাত করে এই সংযুক্ত মোর্চা গড়ে তুলতে আন্তরিক প্রয়াস নিয়েছিলেন, তিনি হলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর সর্বপ্রবীণ সদস্য এবং আমাদের সকলের প্রিয় নেতা কমরেড বিমান বসু। আমি কমরেড বিমান বসুকে বলার জন্য অনুরোধ করছি। সভাপতি, মঞ্চে উপবিষ্ট আইএসএফের প্রধান পৃষ্ঠপোষক আব্বাস ভাইজান এবং উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, আমি জানি না সবাই এসছেন কিনা, সব প্রার্থী এসছেন কিনা, তারা এবং এখানকার নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, এখানে ফরওয়ার্ড ব্লকের কমরেড হাফিজ
আলম সৈরানি উপস্থিত আছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে কয়েকটা কথা উল্লেখ করতে চাই। নির্বাচন দুটো পর্বে হয়ে গেছে। 30-60টা আসনে হয়েছে, এখনো বাকি আছে 234টা আসনের নির্বাচন। আপনাদের এই নির্বাচনগুলো লক্ষ্য করে দেখছেন যেভাবে তৃণমূল কংগ্রেস, বিজেপি মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে চাইছে, যেভাবে মানুষের ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতেই হবে। অন্য কোনো পথ নেই। আমরা বামপন্থী দলগুলো, জাতীয় কংগ্রেস এবং আইএসএফ তার মিলিত উদ্যোগে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় করার জন্য লড়াই করছি। এই লড়াইকে মজবুত করতে আমাদের উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ এবং শ্যামপুর এই আসনগুলোতে জয়লাভ করা একান্ত জরুরি। সংযুক্ত মোর্চা গতকাল আমরা সভা করেছি, আলোচনা করেছি। সংযুক্ত মোর্চা আমরা ঘোষণা করেছি 28শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। তারপর থেকে অভিযান শুরু হয়েছে। অল্প দিনের মধ্যেই নির্বাচনের কাজে আমরা যুক্ত হয়েছি। আপনাদের কাছে আবেদন করব, এখানে আপনাদের সামনে তখন আমি থাকবো না, আমি আরেকটা সভায় যাব। আপনাদের সামনে আব্বাস ভাইজান তিনি বক্তব্য রাখবেন, তার কথা শুনবেন। যে 30টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে, তার মধ্যে একটা ছিল নন্দীগ্রাম, আরেকটা ছিল কেশপুর। অন্যান্য জায়গাতেও সমস্যা ঝামেলা তৈরি করেছে তৃণমূল, বিজেপি, কিন্তু কেশপুর এবং নন্দীগ্রামে ভিন্ন কায়দায় মানুষের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা হয়েছে। আমি আপনাদের কাছে উল্লেখ করে রাখি, সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে আছেন, কেন আজকে সংবাদ মাধ্যমে লিখলেন না জানি না, যেভাবে কেশপুরে সংবাদ মাধ্যমের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙেছে, সাংবাদিকদের প্রহার করেছে, তৃণমূল বিজেপির পক্ষ থেকে এই হামলা আক্রমণ সংগঠিত হয়েছে, তা আমাদের রাজ্যের মানুষের তার যে ঐতিহ্য কি হয়েছে, মানুষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে বিপজ্জনক। আমরা লক্ষ্য করে দেখছি যেভাবে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এই যে ভাই সাহেব Deniyor.
আমি যে কথা বলছিলাম, গতকাল দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের দিন যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন, যখন ভোট হচ্ছে, ভোট চলছে, মাঝামাঝি পথে 6টার সময় ভোট শুরু হয়েছে, 6:30টায় শেষ হবে। দুপুরবেলা 12:30টার পর থেকে সভা হচ্ছে। অতীত দিনে টেলিভিশন ছিল না, তখন বিষয় ছিল আলাদা। নির্বাচন কমিশনের আইন, যখন ভোট চলবে, 8 পর্বে ভোট আছে, এই ভোট চলার সময় যদি প্রচার করা হয়, তাতে নির্বাচক মণ্ডলীকে প্রভাবিত করা হয়। গতকাল সে কাজ দেশের প্রধানমন্ত্রী করেছেন। প্রতিটি পর্বের নির্বাচনে এই কাজ তারা করবেন। 6 তারিখে কি হলো আছে, বন্ধুগণ, একটা বিষয় মেনে নিতে হবে। এই গরুর হাট যা মানুষ ধরে, এই গরুর হাটে তার থেকে অনেক বেশি মানুষের এখানে উপস্থিত হয়েছে, তাই অসুবিধা হচ্ছে। এই অসুবিধা আপনাদের একটু মানিয়ে নিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা বলে সবার কাজটা ক্ষতিগ্রস্ত করবেন না, দয়া করে মেনে নিন। আমি যে কথা বলছিলাম, আমার দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির একজন নেতা, আর তিনি যেভাবে মানুষের কানে বিষ ঢালছেন, না আগে টেলিভিশন ছিল না, তখন যা অবস্থা হতো, রেডিও কখনো প্রচার করতো না, টেলিভিশন এখন টেলিভিশন হয়েছে। ফলে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য বিজেপির পক্ষ থেকে যে অভিযান শুরু হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযান শুরু হয়েছে। এইটা কি ঘটনা? আপনার উলুবেড়িয়ার মানুষ কি তাই মনে করে যে ভোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে? আপনারা কি মনে করেন তৃণমূল আর বিজেপিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? তাহলে আমরা কোথায়? আমরা কোথায়? মানুষের মনে আমরা আছি, মানুষের কাছে আমরা আসি। আমফান, যখন আমফানে মানুষ সর্বশান্ত হলেন, তার পাশে আমরা বিজেপিকে দেখিনি, তার পাশে আমরা তৃণমূলকে দেখিনি, তার পাশে তখন ছিল বিভিন্ন সমাজসেবী সংগঠন আর বামপন্থী রাজনীতি করা মানুষেরা। তাই মানুষের অসময়ে, মানুষের দুর্গতিতে, মানুষের কষ্টে আন্দোলন সংগ্রাম, কষ্ট লাঘবের জন্য যে আন্দোলন সংগ্রাম, তা আমরা করে থাকি। এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না।
মানুষের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, শানপুরের মানুষ তারা আপনাদের মত প্রকাশ করতে বোতাম টিপে ভোট দিয়ে আপনারা আইএসএফ প্রার্থী, বামপন্থীদের প্রার্থী, তাকে কংগ্রেসের প্রার্থী, সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়যুক্ত করবেন এই প্রত্যাশায় আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের নমস্কার জানাই, আপনাদের আদাব জানাই। আমার কথা শেষ। কমরেড বিমান বসু চলে যাবেন এখান থেকে, বাগরামে যাবেন। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন, সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। দ্বিতীয় কথা হলো, আমাকে সত্যি আপনারা ভালোবাসেন, যদিও ভালোবাসা সত্য হয় তাহলে আমি সামনের মানুষগুলোকে বলবো একটু বসে যান। কেমন ভালোবাসেন তার প্রমাণ একটু দেখা যাক। সামনের মানুষগুলো বসে যান, দেখতে খারাপ লাগছে, এত বিশাল জনসমুদ্র, কিন্তু না বসার জন্য ভালো লাগছে না। অতএব আপনারা বসে যান। আজকে যে জনসভা, এই জনসভা হলো আমাদের ভবিষ্যতের সভা। আগামী 5 বছর আমরা পশ্চিম বাংলায় কেমন সরকার তৈরি করব, যে সরকার ঘোমটা দিয়ে মুসলিম দূষণ করবে না কলকারখানা তৈরি করবে, যে সরকার মুসলিম পাড়ায় গিয়ে এক কথা বলবে, হিন্দু পাড়ায় গিয়ে আর এক কথা বলবে, দলিত পাড়ায় গিয়ে আর এক কথা বলবে, আদিবাসী পাড়ায় গিয়ে আর এক কথা বলবে, এরকম সরকার করব, আর না যে সব জায়গায় একই কথা বলবে সেরকম সরকার করব। অতএব আপনাদের যে উচ্ছ্বাস, আপনাদের যে উৎফুল্ল, আপনাদের যে আনন্দ, আপনাদের যে স্পিরিট, এটা অত্যন্ত প্রয়োজন আছে। এই স্পিরিটে বিজে মোল্লা আজকে ভয় খাচ্ছে। দিদি মোদি দুজনেই টেনশন, ওই জন্য লাস্টে দিদি নিজে বিজেপির লোককে ফোন করছে যে আমাকে একটু দেখে দিতে হবে। খবর পাননি? অতএব এই জায়গায় আপনাদের এই আনন্দ আমাকে ভাবিয়ে তুলেছে যে আপনারা দীর্ঘ 10 বছর ক্ষুধার্ত হয়ে আছেন, দীর্ঘ 10 বছর জালিমদের হাতে অত্যাচারিত হয়ে আছেন, দীর্ঘ 10 বছর কাটমানির যন্ত্রণায় আপনারা ব্যস্ত হয়ে আছেন, দীর্ঘ 10 বছর সিন্ডিকেট থেকে তুলা থেকে আপনাদের যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারে আপনারা বড় ব্যস্ত হয়ে আছেন। তাই আজ আপনারা এই উচ্ছ্বাস, এই আনন্দ আপনারা বুঝতেই পেরেছেন যে 2021-এ আমরা জার্সি খুলে গেল, গোল দিয়েই থামলাম। অতএব অনেকে জামা ধরে টানবে, পা ধরে টানবে, এখানে খেলতে পারছে না তো।
আমাদের লক্ষ্য গোল দেওয়া। 2021-এ আমরা সরকার তৈরি করেই নিঃশ্বাস ফেলব। তাতে যেটা করতে হয় আমরা সব করতে রাজি আছি, তাই তো নাকি? কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবারই মরে, কিন্তু ইতিহাস তৈরি করে। তাহলে এটা যখন নির্বাচনীয় সভা, এই জায়গায় এত মানুষ, জায়গা হচ্ছে না, ছাতে বিভিন্ন জায়গায় এইভাবে রয়েছে, অথচ আমার যতটুকু জানা সব গাঁটের পয়সা দিয়ে এসেছে। কেন আমরা যে সংযুক্ত মোর্চা করেছি, আমাদের কাটমানির পয়সা নাই, আর ব্যাংক লুটাও পয়সা নাই, যে আমরা নিজেদের মাথাতেও ছাইতে পারিনি, আপনাদের মাথাতেও ছেড়ে দিতে পারিনি। আর আমাদের জনগণের সঙ্গে নেতাদের বেশি দূরত্ব নেই, একেবারে কাছাকাছি। আর অন্যান্য নেতারা এলে অনেক দূর থেকে ব্যারিকেড দেয়, ভয় আছে। আর আমরা জনগণের কাছাকাছি, কেন আমরা কারো ছাড়িনি, আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেও না, এটা আমাদের বিশ্বাস। এখন আমি কয়েকটা বিষয় কথা বলবো। সেই বিষয়গুলো হলো এটাই যে 2021-এ লড়াই সংযুক্ত মোর্চা বনাম বিজে মূল, দিদি মোদি একই, টাকা রিপিট আর রিপিট। লড়াই সংযুক্ত মোর্চা বনাম বিজে মূল, অর্থাৎ পদ্ম ফুল আর তৃণমূল, দুই ফুল একদিকে, আর খাম কেস্তে হাতুড়ি শীষ হাত, এই যে বাম শরীর দল আরো যারা আছে, আমরা সব একদিকে। এই লড়াই তো নাকি? এই লড়াইয়ে আমি আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা কোন চিহ্নে ভোট দেবেন? উলুবেড়িয়া পূর্বে আমার ভাই, আমার মিতে বুঝতে পারছেন তো, আব্বাস খান, উলুবেড়িয়া পূর্বে খাম চিহ্ন, এবং এছাড়াও কংগ্রেসের রয়েছে কোন জায়গায়, শ্যামপুরে। আমি এনাকে সাপোর্ট করলাম। আর রয়েছে দক্ষিণের রয়েছে কুতুবুদ্দিন আহমেদ সাহেব। উলুবেড়িয়া উত্তরে কেস্তে হাতুড়ি অশোক দাকে আমি সাপোর্ট করলাম। এখন একটা কথা হচ্ছে যে আপনি বামফ্রন্টের সঙ্গে জোট করলেন কেন? দেখুন, খুব ভালো করে বুঝবেন দাদা, ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, বাবারা, কাকারা, কাকিমারা, আমার লক্ষ্য হলো গরিবদের হয়ে লড়াই করা। আমি যখন একটা অরাজনীতি সংগঠন করছিলাম, ওই সংগঠনের মাধ্যম দিয়ে আমি দেখলাম আস্তে 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 বসার জায়গা নেই, তার কি করে বসবে রে বাবা, চুপ করে বসো। আজকে আমি যখন অরাজনীতি সংগঠনটা করছিলাম, বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ, করোনার সময় খাবার দাবার, আমফানের ত্রাণ দেওয়া, ওই সময় আমি দেখলাম টিএমসির কিছু দুষ্কৃতীরা আমার ছেলেদের উপরে অত্যাচার জুলুম করেছে, খাবারগুলো
পর্যন্ত তাদের থেকে কেড়ে নিয়েছে, তার প্রমাণ এই এলাকারই অনেক ছেলে রয়েছে, এই এলাকাতেও অনেক অত্যাচার হয়েছিল, ঠিক না বেঠিক? আমি চিন্তা করলাম দায়িত্ব তোমাদের হাতে, মানুষের সেবা করা তোমাদের কাজ, দায়িত্ব নিয়েছো তোমরা, তোমরা করছো না। উপরন্তু আমি আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে গাটের পয়সাতে খরচ করে তাদের মাধ্যম দিয়ে তারা নিজেদের পয়সা দিয়ে গরিবদের পাশে দাঁড়াচ্ছে, আর এই টিএমসির দুষ্কৃতীগুলো তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিচ্ছে এবং আমার ছেলেগুলোকে মিথ্যা কেসে ফাঁসাবার ষড়যন্ত্র করছে। কয়েক হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে, তাদেরকে আমি জামিনও করেছি। তারা আনন্দে আরো মজবুত হয়ে আমার সংগঠনের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আমি জানতে চাইলাম যে কোন পাহাড়ে সমাজ বিরোধী কাজ করার পরও ওরা মাথা তুলে দাঁড়াতে পারছে, আর আমরা সমাজপ্রেমী হওয়ার পরও আমাদের উপরে বারবার জুলুম চলছে। তখন দেখলাম একটাই পাওয়ার ওদের কাছে আছে, যেটা আমার কাছে নাই, সেটা হলো রাজ পাওয়ার। তাই আইএসএফ এর জন্ম দিলাম রাজ পাওয়ার দখল করার জন্য। কারণ এই জালেমগুলোকে উচিত শিক্ষা দিতে গেলে রাজ পাওয়ারের দরকার আছে, সংবিধানের পাওয়ারের দরকার আছে, গণতন্ত্রের পাওয়ারের দরকার আছে। এজন্য রাজনীতির জন্ম দিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই দলের কিন্তু আমি কোনো পদে নাই, এই দলটা তৈরি করেছি আমি, কিন্তু এই দলের প্রেসিডেন্ট বানিয়েছে একজন আদিবাসী সম্প্রদায়কে। এই দল জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করে আমি প্রকাশ্য বললাম, আমার সঙ্গে কেউ বন্ধু করতে চাও, যেখানে যেখানে আমি সিট দেবো ওই জায়গায় যে সিট দেবে না বাকি জায়গায় তাকে আমি সাপোর্ট করব। ঠিক এই সময়তে বিমানদা নওশাদের সঙ্গে কথা বলে আমাদের সিটের লিস্ট চাইলো। সেই লিস্টের মধ্যে উলুবেড়িয়া পূর্বটা আমরা চেয়েছিলাম, পাঁচলা আমরা চেয়েছিলাম, জগৎবল্লভপুর আমরা চেয়েছিলাম। আমাদের তিনটে দাবিকে বিমানদা মেনে তিনটে সিটি আমাদেরকে দিয়েছে। তাই বাকি জায়গাতে হাওড়া জেলার প্রত্যেকটা সিটেতে আমাদের সংযুক্ত মোর্চা যারা আছে তাদেরকে আমি সাপোর্ট করছি, আমার ভালোবাসার মানুষরাও সাপোর্ট করবেন। আমার লক্ষ্য এমন একটা সরকার হবে যে সরকার দূষণ করবে না, যে সরকার সংবিধানের অধিকার দেবে। শুধু আমাকে দিয়ে হবে না, আমার দেশবাসীকে দিতে হবে, আদিবাসীকে দিতে হবে, দলিতকে দিতে হবে, মতুয়াকে দিতে হবে, হিন্দু গরিবদের দিতে হবে। তাই আমি চিৎকার দিচ্ছি, যদি সংযুক্ত মোর্চা সরকার হয়, জল জঙ্গলের অধিকার আমি লড়াই করে আদিবাসীদের ঘরে ফিরিয়ে দেব। যদি সংযুক্ত মোর্চার সরকার তৈরি করতে পারেন, আমি কথা দিলাম দেবত্ব সম্পত্তি সংযুক্ত মোর্চা সরকার হলে গরিব হিন্দু মা বাবাদের ঘরে ফিরিয়ে দেওয়া হবে। তারা তাদের বেটিদের নিয়ে বাচ্চাদের নিয়ে সুখে জীবন যাপন করবে। যদি সংযুক্ত মোর্চা সরকার হয়, আমি কথা দিচ্ছি ওয়াকফ সম্পত্তি যেটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, ওই সম্পদকে আমি কথা দিচ্ছি সংযুক্ত মোর্চা সরকারে সেই ওয়াকফ সম্পত্তির অধিকার সম্পূর্ণ মুসলমানদের ব্যক্তিগত, এটা আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। এটা আমি কথা দিলাম আপনাদের ঘরে। এবারে আপনারা ভাবুন, কোন সুইচটা টিপবেন। সংযুক্ত মোর্চার উলুবেড়িয়া পূর্বে খাম চিহ্ন আছে, কেস্তে হাতুড়ি আছে, হাত চিহ্ন আছে এবং সিংহ চিহ্ন আছে। আপনি উলুবেড়িয়া পূর্বের মানুষ যারা আছেন তাদেরকে বলবো খাম চিহ্নে ভোটটা দিতে হবে। আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় দেশবাসীর কাছে
আমি একজন নাগরিক হিসাবে চাওয়ার অধিকার আছে না নাই? যদি আমার আব্বাস খান উদ্দিন খান ভাইকে জিতাতে পারেন, উনি তো আপনাদের পাশে থাকবেই থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাদের পাশে দাঁড়াবো। উলুবেড়িয়া পূর্ব মানুষকে আমি কথা দিয়ে গেলাম। এখন আমি আপনাদের ঘরে এই বক্তব্য দিবার পরে আমি আপনাদেরকে বলবো, কিছু মানুষ আছে এখনো হয়তো ভাবতে পারেন যে আমরা চূড়া ফুলের সুইচ টিপবো, কেউ ভাবতে পারেন আমি পদ্ম ফুলের সুইচ টিপবো। তাই আমি একজন দেশের নাগরিক হিসাবে দেশবাসীকে যখন ভালোবাসি, বিপদে কেউ যাচ্ছে দেখে তাকে তো আমি ছেড়ে দিতে পারি না। তাই একবার বুঝানোর দায়িত্ব মনে করে আমি আপনাদেরকে বুঝাবো, পদ্ম ফুলের ভাইরাস আর চূড়া ফুলের কি ভাইরাস সেটা আপনাদেরকে একবার জানাবো। পদ্ম ফুল এমন একটা ভাইরাস, যে ভাইরাস 7 বছরে আমার ভারতবর্ষকে আজকে ভিখারির তালিকাতে নামিয়ে দিয়েছে। পদ্ম ফুল এমন একটা ভাইরাস, যে ভাইরাস 7 বছরে তেলের দামকে 100 টাকার কাছাকাছি পৌঁছে দিয়েছে। পদ্ম ফুল এমন একটা ভাইরাস, যে ভাইরাস গ্যাসের দাম 1000 টাকা ছুঁই ছুঁই করে দিয়েছে। পদ্ম ফুল এমন একটা ভাইরাস, উত্তরপ্রদেশে পূজা বুলটার রেপ করলো যারা, তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, অথচ যার রেপ হয়েছে তার বাবা থানায় অভিযোগ জানাতে গেছে। বাপকে মারতে 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 এমন মার মেরেছে, 2 দিন পরে সেই বাপটা মারা গেল, আজও পুনা পূজা পুলিশ তা পেল না। পদ্ম ফুল এমন একটা ভাইরাস, আমার বাংলায় যদি আসে আমার বাংলার পূজাগুলো সুরক্ষিত থাকবে না, আমার বাংলার আশীর্বাদগুলো সুরক্ষিত থাকবে না, আমার বাংলার বেটিগুলো সুরক্ষিত থাকবে না। তাই পদ্ম ফুলের এই ভাইরাস আমার বাংলা থেকে মিটাতে হবে, যুবকদের দায়িত্ব নিতে হবে। বেটিদের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত হন, মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত হন, বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য জীবন লাগিয়ে জীবন দিতে প্রস্তুত হন। কেন মার্ত পুরুষ তো তাকে বলে যে নারীর অপমানের জন্য জান দেয়াকে পছন্দ করে, নারীর অপমানকে পছন্দ করে না। আপনি এসে গেছেন আমার অসিদ্ধা। দাদাকেও আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করেছি, ওই এলাকায় যারা আছে সবাইকে বলেছি আমার অসিদ্ধাকে জিতাবেন। আর অসিদ্ধাকেও বলে দিয়েছি আমার কার্ড মানি লাগবে না, কিন্তু আমার ছেলের কিছু হলে আপনাকে ছাড়বো না। বলেছি তো নাকি? আমার কাছে কথা হলো এটাই, আমার ভালোবাসার হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দলিত হোক, মুসলমান হোক, যেই হোক, গরিবের উপরে জুলুম করলে আমি ছাড়বো না, এটাই আমার শপথ। সে যেই হোক। আমার আব্বাস খান সাহেবকেও বলে দিয়েছিলাম টিকিট আপনি বলছেন, আমার ছেলেরাও বলছে দিচ্ছি, কিন্তু আমার স্বপ্নটা জানেন তো, পারবেন তো? না হয় কিন্তু শুনে রেখে দেন, বাংলা সিএমকে ছাড়েনি, বাংলা সিএমকে ছাড়েনি, আপনাকেও কিন্তু ছাড়বো না। কি বলেছি না বলিনি? বলেছি না বলিনি? কেন ভাই, আমি একটা অন্য পরিবারের ছেলে, এই বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে ভালোবাসে। কি দরকার আছে এই জায়গায় আসার? এজন্য নেমেছি, এই জায়গার নোংরাটাকে পরিষ্কার করে ভালো করতে হবে। কারণ রাজনীতি অনেক মহান কাজ, রাজনীতি আমার দেশকে বাঁচাবে, রাজনীতি কলকারখানা তৈরি করবে, রাজনীতি যুবক যুবতীদের ভবিষ্যৎ তৈরি করবে, রাজনীতি কর্মসংস্থান তৈরি করে, রাজনীতি মা বোনেদের সুরক্ষা দেয়, রাজনীতি শিক্ষার ব্যবস্থা করে। রাজনীতি তো অনেক ভালো কাজ, কিন্তু রাজনীতির নামে যারা দুর্নীতি করছে এদেরকে জবাব আমাদের ঘরে দিতে হবে। আজকে দিদি হাওয়াই চপ্পল পরে ঘুরছে, দিদির ভাইপো আরোপ্য দিয়ে বসে আছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে প্রথমে পদ্ম ফুলের আর কিছু ভাইরাস বলি, কি বলবো তো নাকি?
किसी के खाते में ऐसा ही 15 लाख रुपया आ जाएंगे। बोला ना नहीं बोला? 5 साल हो गए, किसी मीडिया ने पूछा अमित शाह को, हाजी अभी तक 50 लाख 15 लाख तो दूर की बात है, 15 पैसा भी अभी तक नहीं आया। अमित शाह ने बोला अरे ये तो एक जुमला था, चुनाव के लिए ऐसा बोलना पड़ता है। आप वो पद्म फूल बंगाल में आके बोल रहे सोनार बंगला बनाएंगे, बोल रहे नहीं बोल रहे? सोनार बंगला बनाएंगे। अगर हम बेवकूफ है तो जाके पद्म फूल की सुई दबा देंगे, जब जीत जाएंगे तो किसी मीडिया पूछेंगे अरे सोनार बंगला तो आप बनाएंगे बोले थे, आप बंगाल के आदमी को कैंप में डाल के उसकी घर को लूट रहे हैं, आप क्या बात है? तो आप बोलेंगे एक जुमला था, इन लोगों को बेवकूफ बनाने के लिए तो बोलना पड़ता है, इसीलिए बोले थे। তখন আপনারা কি করবেন? আর কোন উপায় থাকবে? আজকে আসামে যে ক্যাম্পে ভরে দিয়েছে বাঙালি হিন্দুগুলোকে 15 লক্ষর উপরে, কোন রকম আর উপায় আছে? উপায় আছে আর? উপায় আছে আর? তাহলে পদ্ম ফুল কি ভাইরাস তো নাকি? হ্যাঁ, পেয়েছেন 15 লাখ টাকা? তাহলে বলুন, তাহলে এই পদ্ম ফুল বাংলাতে ফুটতে দেওয়া যাবে? কিন্তু যতটা যে ফুটে গেল, এই ফুটলো কার দোষে? এই যতটা ফুটেছে কে ফুটালো? একটু আরো চিৎকার দিয়ে বলুন কে? দিদি। দিদি তাহলে কত ভালোবেসে এখনো দিদি, আর দিদি এত বড় ধোকা দিল ভাই বোনের সাথে। হ্যাঁ, অতএব এই ধোকাবাজ দিদিকে 2021-এ আমরা মজা বুঝি, এই চাকাবো ঠিক না বেঠি। এখন আবার আমাকে হুমকি দিচ্ছে, দাঁড়াও 21-এ ভোটটা হয়ে যাক, তোমার লাশ ফেলে দেবো। আমার একটা ইশারা এই বাংলায় কয়েক কোটি যুবক যুবতী জানতে দেবে, এটা হুমকি দিচ্ছে, তোমার লাশ ফেলে দেবো। বাপ রে বাপ, বলে কি? তাহলে চিন্তা করুন এদের সাহস কি? একটা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেকে বলছে লাশ ফেলে দেবো। যার এত ফ্যান ফলোয়ার ভালোবাসার জান দেবে, আমার কিছু হলে মা বোনেদের ঘরে হাঁড়ির ভাত হাঁড়িতে ওই দিন রয়ে যায়, এত ভালোবাসে যে বাচ্চাটাকে, এত মজার রয়েছে, তাকে যদি হুমকি দিতে পারে, তার এই সাধারণ লোকগুলোকে 10 বছর ধরে টিএমসি কি চালান চালিয়েছে আজকে বুঝতার বাকি না। তাহলে আজকে সেই জায়গাতে তাহলে বলুন পদ্ম ফুলের ইস্তিফা যাবে কি? তাহলে কোন ফুলের? চূড়া ফুলের টিপবে? এবারে তো চূড়া ফুলের ভাইরাসের কথা বলবো। শুনুন, 10 বছর আগে চলে যান, 34 বছর লালেরা এই দেশের এই বাংলায় রাজত্ব করেছিল। লাল যখন এই বাংলায় ছিল, পদ্ম ফুল ফুটতে চেয়েছিল, কিন্তু লালেদের কাছে এমন একটা ভাইরাস মারা স্প্রে ছিল, ও ভাইরাস সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত। ও পদ্ম ফুল কখনো ফুটতে পারেনি বাংলায়। তখন পদ্ম ফুলরা দেখলো যে কি করে এই পদ্ম ফুলটাকে বাংলায় ফুটানো যায়। তখন মমতা ব্যানার্জি কন্ট্যাক্ট নিলেন, 1998 কন্ট্যাক্ট নিয়েছে। কি কন্ট্যাক্ট? যে আমাকে সুযোগ দিন, আমি খুব দ্রুত পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটিয়ে দেবো। কারণ এই মাটিতে ফুটাতে গেলে প্রথম মাটিটাকে পদ্ম ফুল ফুটার মতো ব্যবস্থা করতে হবে, তাইতে সার দিতে হবে। কি সার? মাথায় ঘোমটা দিয়ে বললো ইমামদের ভাতা দেবো, এটা একটা সার দিল। মানে হিন্দু মুসলমান ডিভাইডের সার, বুঝতে পারছেন না? পারেননি? তারপরে কি সার দিল? কোথায় কিছু নাই, রেল রোডে গিয়ে মাথায় ঘোমটাতে দোয়া করছে। তারপরে কি সার দিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তেরা জবানে ঠিকভাবে বলতেও পারেনি, কথা বুঝে আসছে? একটা সার দিল। তারপরে কি দিল? কোথায় কিছু নাই, বলছে মহরমের দিন দুর্গাপুজো বন্ধ থাকবে। আমরা কিছু মুসলমান যারা মূর্খ ভাবলে এটা তো খুব ভালো কথা বলছে দিদি, কিন্তু কি যে ক্ষতি হলো আজকে বুঝতে পারছো?
তখন এই সার দিয়েছিল, সার। কেন কোনো দিনের জন্য কোন মহরমারা বলেনি যে আজকে আমাদের মহরম হবে, দুর্গা বন্ধ রাখো। কোনদিন কোন ইমাম বলেনি যে আমার সংসার চলছে না, পেট চলছে না, দিদি তুমি আমাকে 2,500 টাকা ভিক্ষা দাও। কোন ইমাম বলেনি। কিন্তু এইগুলো করে 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 দূষণ দিয়ে আজকে বাংলায় বিভাজন তৈরি করে দিল। তখন স্বাভাবিক একদল ভোটাররা বলতে লাগলো, এই মমতা বইনি খাতুন হয়ে গেছে, ও মোল্লাদের হয়ে গেছে, আমাদের একটা আলাদা করতে হবে। ঠিক এমন সময় ওইদিকে চিল্লাচ্ছে, হিন্দু খাতরে মে হ্যায়। বুঝতে পারছেন না? তখনই চিন্তা করলো যে কি করা যায়, বাংলায় ঢোকার ব্যবস্থা করলো। তাহলে এই বাংলায় পদ্ম ফুলটা কে চাষ করলো? এই বাংলায় পদ্ম ফুল কে চাষ করেছে? মানে পদ্ম ফুলটা চাষ করেছে, কিন্তু যখন চাষ করেছিল তখন জোড়া ফুলের কুঁড়ি বেরিয়েছিল। কিন্তু জোড়া ফুলটা এমন সিস্টেম, যত বয়স হচ্ছে আস্তে আস্তে পদ্ম ফুলের রূপ নিচ্ছে। আপনি দেখুন, মুকুল প্রথম জোড়া ফুলে জন্ম নিল, বড় যে হচ্ছে বয়স বাড়ছে, আস্তে আস্তে পদ্ম ফুল হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী দেখুন, জোড়া ফুলে জন্ম নিল, বয়স হলে আস্তে আস্তে বাড়ছে, অমনি সঙ্গে সঙ্গে পদ্ম ফুল হয়ে যাচ্ছে। রাজীব ব্যানার্জি দেখুন, শোভন দেখুন, আর কতজনের নাম বলে, লকেট দেখুন, সব্যসাচী দেখুন, সব দেখুন। আমার তো মনে হচ্ছে 21-এর পর মমতারও বয়স হবে, ও জোড়া ফুল থেকে পদ্ম ফুলে যাবে। তখন আপনাদের কি দশা হবে? হ্যাঁ, আপনাদের বলে যাই, দিদিমণিকে ভোট দিয়া পদ্ম ফুলকে সমান। আজকে এই সকল ছেলেগুলোকে দিয়ে অনেক কাজ করাবে, আর যখনই বলবে দিদি জনগণ আমায় চায়, আমি কাজ করি, সুখে দিকে দাঁড়ায়, আমাকে একটা টিকিট দাও না, বলবে এক কাজ কর, তোদের পাশে ওই যে আছে না, কে বলেন তো, পোলাকরাই তোর ব্যাপারে একটু ডিস্টার্ব করছে। কেন? পোলাক তোর তো বিজেপির সঙ্গে সেটিং করে আছে, ওর পোলাকের বয়সটা শুধু আর 1 মাস মতো বাকি আছে। মানে চূড়া ফুলতে পদ্ম ফুলতে যে বয়স লাগে, তো আর 1 মাস বাকি আছে, তো সেটিং হয়ে আছে। ও দেখছিল যে এই কেন্দ্রটাকে এমন ক্যান্ডিডেট দাঁড় করায়, শুধুমাত্র সে কাঠপুতুল দাঁড়িয়ে থাকবে আর লুটবে পোলাক। বুঝে আসছে? এলাকার যদি একটা ভালো ছেলে হয়ে যায়, তা আমাকে লুটতে দেবে না। ওই জন্য বাজারে সেই বিদেশকে ধরে নিয়ে এসছে, যে এমনি সময় হলে বাইরে পালিয়ে যাবে, তাকে ধরে এনে দিয়েছে। তাহলে আমি জানতে চাইছি, আপনারা সত্যি কি পদ্ম ফুলকে রুখতে চান? সত্যি রুখতে চান? পদ্ম ফুল দোকানে 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 না রুখে, যে কারখানা থেকে পদ্ম ফুল তৈরি হচ্ছে, ওই কারখানা গোডাউনে তালা মেরে দেন, ফ্যাক্টরিতে তালা মেরে দেন, জন্ম হবে না, পদ্ম ফুল আর পাওয়া যাবে না। ওই ফ্যাক্টরিটার নাম হলো টিএমসির কারখানা। আমি ভুল বললাম? যত পদ্ম ফুল হয়েছে কোন জায়গা থেকে বলুন? সব টিএমসি থেকে। আমি বিশ্বাস করে ভোট দেবো বিদেশকে, আমি বিশ্বাস করে ভোট দেবো পোলাককে, ও জিতার পরে বলবে খেলা হবে বলে পালিয়ে যাবে। বুঝতে পারছেন না? এই কয়েকদিন আগে দোল হলো না আমার হিন্দু ভাইদের, একটা উৎসব, তাদের আনন্দ, তাদের কাছে আনন্দ তারা করবে, তাদের ধর্মীয় কালচার ভালোবাসা তারা করবে। কিন্তু ওই দোলেতে দেখা যাচ্ছে জাহাজের মধ্যে বা নৌকোর মধ্যে মদন মিত্র না কি নাম আছে না, ওই মদন ইনভাইট করেছে, আর 3টে বিজেপির ক্যান্ডিডেট মদনের ইনভাইট গেছে, যে একসাথে আছে। মিডিয়া প্রশ্ন করছে আপনার এখানে কি ব্যাপার? বলছে দেখুন এটা ধর্মীয় উৎসব। এটা ধরুন ঠিক কারেক্ট কথা, ধর্মীয় উৎসব, কিন্তু ধর্মীয় উৎসবে যে গানটা হচ্ছে, সেই গানটা দিয়ে যে খেলা হবে, অমিত শাহকে ঘন্টু খাওয়াবে,
মোদিকে খন্ড খাওয়াবে আর মোদিরই 3টে ক্যান্ডিডেট সেখানে গিয়ে নাচছে। অমিত শাহ বলছে 3 তারিখ থেকে আমরা সব তো একসাথেই থাকবো। তার মানে কি বুঝলেন? দিদি মোদির সিটটা এক জায়গায় করে সরকার বানাবে, এটা ওদের প্ল্যান করছে। অতএব আমরা কোনো জায়গাতে কোনো ফুলে হাত দেবো না, ঠিক না বেঠিক? কোনো ফুলে হাত দেবেন কেন? পার্কে দেখবেন লেখা থাকে ফুলে হাত দেবেন না, কি? অতএব ইভিএম এর পাশে গিয়ে চিন্তা করবেন ফুলে হাত দেবেন না, তাহলেই দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমি শেষ কথা, আপনারা কলকারখানা চান, আপনারা বেকার যুবক যুবতীদের চাকরি চান, কর্মসংস্থান চান, শিক্ষা চান, ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের ডাক্তার, উকিল, জজ, ডিএম হোক, এটা আপনারা চান, মিথ্যা মামলা থেকে জেল থেকে রেহাই পেতে চান, তাহলে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা সংযুক্ত মোর্চা সরকারকে জিতাতে পারেন, আপনাদের প্রত্যেকটা বিপদে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সন্তান, আপনাদের ভাইজান আপনাদের হয়ে লড়বে, অঙ্গীকারবদ্ধ রইলাম। তাই এই জায়গায় আমার খামচিহ্নে আব্বাসউদ্দিন সাহেবকে আবার শেষবারের মতো বলে যাচ্ছি, আপনারা খামচিহ্নে জয়যুক্ত করবেন। 4 নম্বরে আছে 1, 2, 3, 4, 4-এ খাম। এই যে একটা পশ্চিম মেদিনীপুরে ভোট হলো, ওখানে একটা প্রার্থী দিয়েছিলাম চন্দ্রকোনায়, বলছে খামটা এত টিপা টিপেছে সুইচটা বসে গেছে। কথা বুঝে আসছে? আর খাম চিহ্ন, এ আপনার লিটার আসবে, চিঠি আসবে, চাকরির আসবে, ভালোবাসারও চিঠি আসবে খাম চিহ্নে। মনে রাখবেন, ভাইজান বলে গেলাম যুবকদের ঘরে, জীবনে কখন আমি ভোট চেয়েছি আপনাদের কাছে একটা দেশের নাগরিক হিসাবে, হিন্দু মা, হিন্দু ভাই, হিন্দু বোন, হিন্দু দাদা, মুসলিম ভাই, মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম ভাই, মুসলিম বাবা, আদিবাসী ভাই, আদিবাসী বোন, দলিত ভাই, দলিত বোন, আদিবাসী বাবা, আদিবাসী মা, সবাইকে বলবো একজন সন্তান মনে করে বাপ মায়ের কাছে, ছেলে মনে করে ভাই বোনের কাছে আমি চ্যালেঞ্জ দিয়েছি, একটা বার এই বাচ্চার কথা শুনুন, আপনারা অধিকার পাবেন পাবেন পাবেন, এর যদি শুনে বাঁচতে পারবেন। আর আমি আপনাদের ঘরে এটা বলে দিলাম, যদি আপনারা এই লড়াইয়ে ঘাবড়ে যান, পিছিয়ে যান, সরে যান, তাহলে আমি আপনাদের বলে যাই, অলরেডি এনপিআর হয়ে গেছে আমার ধারণা। স্বাস্থ্য সাথীর কার্ডের নামে 10,000 লোকের কাছ থেকে এনপিআর করবার নামে, স্বাস্থ্য সাথীর নামে কাগজ নিয়ে নেওয়া হয়েছে। আমার ধারণা 1 ধাপ হয়ে গেছে। অতএব দিদি বা মোদি যেই এসো, ঘরে ক্যাম্পে যেতে হবে। তার জন্য আপনাদের ঘরে ক্যাম্পে মরার আগে 2021-এ দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্য, নিজের অধিকারকে বাঁচাবার জন্য আমরা লড়াই করে মরবো। বসেন বসেন, আপনারা ভোটের দিনে যাবেন। একটা শেষ কথা, আপনারা ভোটের দিনে যাবেন, শুনছেন তো নাকি? কেউ যদি ভয় দেখায়, কারো ভয়ে ঘাবড়ে যাবেন না। ভয় সে দেখায় যে কমজোর হয়। সাপ কখন কামড়ায়? যখন সে নিজে ভয় পায়। অতএব আপনাদের জান দিতে হবে না, ভোটটা ভাইজানের কথাই দেবেন। বলছে জান দিয়ে দেবো, আমি জান দিতে হবে না, ভোটটা দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? একটা শেষ কথা, 2টো কথা বলবো। অনেকে অনেক বিভ্রান্তি চড়াচ্ছে, অনেকে অনেক বসে যান, অনেকে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার ভিডিওকে কাটিং করে এডিট করে জুড়ে আগে পিছুর কথাকে না দিয়ে সমাজের কাছে আমাকে খারাপ করবে বলে
চেষ্টা করছে। তবে আমি একটা কথা বলে যাই, আমার ধর্মীয় বিশ্বাস হলো এটাই, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। অতএব হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, তুলে হোক, বাউরি হোক, যেই হোক, মানুষকে ভালোবাসতে হবে, না ভালোবাসলে কখনো স্রষ্টার দয়া পাওয়া যাবে না। এটাই হলো আমার কালচার। অতএব অনেকে আমাকে অনেক কিছু করার চেষ্টা করছে, কোনো গুজবে কান দেবেন না। আর আমি এটাও বলে যাই, অলরেডি দিদির নাক ঢিলে হচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, ভুল বকছে, আমি নাকি ফুরফুরার কেউ নয়, তোমার ঢিলে হচ্ছে। কথা বুঝে আসছে? পুরো ঢিলে করে দেবো। কেন? স্বাধীনতা সংগ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল রাত 1:45। মনে আছে কি জন্য পুলিশ পাঠিয়েছিল? আমি বলেছিলাম যে বাংলার মেয়েদেরকে, মায়েদেরকে, বাপেদেরকে, বোনেদেরকে, গরিবদের ঘরে এনআরসির হাত থেকে বাঁচাবার জন্য আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। আমাকে বলেছিল আমি কি করবো, তোমায় শিখাতে হবে বলে রাত্রিরে পুলিশ পাঠিয়ে আমাকে ধমকেছিল। শুনছেন? আমি ভাবলাম এদিকে বলছে এনআরসি করলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, সে আমাকে এরম করলো কেন? ভালো তারে তদন্ত কর দেখি। ও বাবা, এ তো মুদির থেকেও এক কাটি বাড়া। দিদি বলেন আপনি তাহলে মুদির নাম করলেন? না না না, মমতা ব্যানার্জি নিজে বলছে মুদি ভালো, অমিত শাহটা খারাপ। আমি বলিনি, মমতা ব্যানার্জি বলছে। কথা বুঝে আসছে? বাগে ধরলে তবুও বাঁচা যায়। আরে গোলাম মাদানি ওয়ালা যদি কাউকে ধরে তাকে কখনো বাঁচতে দেবেন, এটা মনে রাখবেন। শেষ থেকেই ছাড়বো আমি। তো বলে যাচ্ছে আপনাদের ঘরে আমি ভালো করে তদন্ত করলাম যে কি ব্যাপার। ভালতারে 2005 সালে সর্বপ্রথম এনআরসি করতে হবে বলে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল যে মহিলাটা, সেটা হলো মমতা ব্যানার্জি। তাহলে সর্বপ্রথম বাংলায় নাগরিকত্ব কেড়ে নিয়ে মানুষকে জেলে ভরার প্ল্যান বা বাইরে তাড়াবার প্ল্যান করেছিল কে? অতএব এই মমতা স্বাস্থ্য সাথীর নামে 10 কোটি লোকের কাছে পরিচয়পত্র নিল। আমি জানতে চাই, আমার তো স্বাস্থ্য সাথীর 5 লাখ লাগবে না, আমার তো অভাব নেই, আমি তো 10 জনকে দিই, আমার কি দরকার? আব্বাস খানের কি দরকার? উনিও তো 10 জনকে গাড়ির পয়সা দেয়। তাহলে এত স্বাস্থ্য সাথী 10 কোটি লোকের করবে বললো কেন? আমার সন্দেহ হয় এই সুযোগে এনপিআর করার জন্য পরিচয় পত্রটা নিয়ে নিল। অলরেডি আপনাদের এক ধাপ কাজ আগিয়ে আছে। এই দুজনকে সরাতে দিন না পারি, সংযুক্ত মোর্চাকে দিন না আনেন, তাহলে বিপদ আপনাদের অনিবার্য রয়েছে। এটা বলে গেলাম। এবারে স্বাস্থ্য সাথীর একটা কত বড় ঢপ সেটা একটু বলবো, ধৈর্য আছে? কেন আমার এখনো 2টো প্রোগ্রাম আছে, আমার এখনো 2টো আছে, ডেলি 4টে করে করছি। শুধু গরম বলে তাই নাই, সারাদিনে আরো 5টা করে দিতাম, 10টা করে দিতাম আমি। কারণ এ যুদ্ধের ঘোড়া, এই দাঁড়াবার জিনিস নয়। রেসের ঘোড়া না, যুদ্ধের ঘোড়া, এ কখনো থামার জিনিস নয়। অতএব সেই জায়গায় আপনাদের কষ্ট হবে গরমের জন্য, তাই বার করিনি। নাই দুপুর 1টাতেও আমি আছি, 12টাতেও আমি আছি, 11টাতেও আমি আছি, 2টোতেও যখন বলবেন তখন আছি। ইট বালিশে বালিশ দিলেও ঘুমোতে পারি, ইট মাথা দিয়ে ঘুমানো অভ্যেস আছে। রাজবংশে জন্ম নিয়েছি, কিন্তু গরিবী জিন্দেগি কাটানোর স্টাইল আমার আছে। কেন ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করতাম, তাই গরিবী জীবনটাও কাটানো অভ্যেস আছে, ভিআইপি জগতে গিয়েও জীবন কাটানো অভ্যেস আছে। সবটা মানিয়ে নিতে পারি, আর সবটা মানিয়ে নেওয়াটাই হলো মানুষের কাজ। তো ভাই, এই স্বাস্থ্য সাথীতে কি ঢপ? স্বাস্থ্য সাথী বললো 10 কোটি লোককে দেবো, 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দেবে। আচ্ছা বলুন তো ভাই, 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দিলে 50 লক্ষ কোটি হবে, বেশি তো কম না। এই 50,000 লক্ষ কোটি হবে। সেই জায়গায় দিদিমণি বাজেট করেছে কত? মাত্র 8.5 কোটি, রাউন্ড ফিগারে ধরছি 10 কোটি। কথা বুঝে আসছে? রাউন্ড ফিগারে ধরছি 10 কোটি। তাহলে 10 কোটিটা 10 কোটি লোককে, 10,000 কোটিটা 10 কোটি লোককে কি করে 5 লাখ করে দেবে ভাই? 50 লাখ লোক ধরছি আমি, মাত্র
2 লাখ করে টাকা দিলে তাহলে 1 লক্ষ কোটি হয়, তাহলে 90,000 কোটি এখনো কম পড়ছে। তাহলে কত বড় মিথ্যা ঢপ আমাদের ঘরে দিয়ে ভোট লিবার চেষ্টা মমতা করছে। দেখুন ওদিকে মোদি যেমন মিথ্যা ঢপ দিচ্ছে, মোদি এসে বলছে সব করে দেবো, সোনার বাংলা করে দেবো, হ্যান মিথ্যা বলছে। এদিকে দিদিও মিথ্যা বলছে। দুজনে শুধু ফোনে সাত্তিরে বলে আজকে তোর থেকে আমি বেশি মিথ্যা বলেছি জানিস। ও বলছে না তোমার থেকে আমি আজকে বেশি মিথ্যা বলেছি। দুজন মিলে মিথ্যার পাল্লা দিচ্ছে আর আমরা বোকার মতো হই হই করছি। কত বড় মিথ্যা আর একটা আপনাদের বললে বুঝতে পারবেন। হঠাৎ করে শুনলাম নাকি দিদিমণির পায়ে লেগে গেছে। আমার মনে হলো পায়ে যখন লেগে গেছে তাহলে গোলরক্ষকটা কি হবে। তারপরে বলছে এই পায়েতে আমি দেখে দেবো, বলতে দেবো। তো যাক সেটা পরের কথা। তারপরে দেখলাম বক্তব্য দিচ্ছে ব্যান্ডেজ করা। ধরুন আমার এই পাটাই ভাই লাগা আছে, পায়জামাটা তুলে তুলে বেড়াতে হবে আমাকে, কি গো পায়জামা তুলে বেড়াবার দরকার আছে? ব্যান্ডেজ ভেতরে থাকে না। উনি পাটা দেখাবার জন্য শাড়িটা তুলে 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 দেখাচ্ছে দেখো আমার পা ভাঙা। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পা দুটোকে মেলে রেখেছে জনগণের দিকে। মা তোর পায়ে প্রণাম করি না কি বলছে না, আর তাদেরকেই পা দেখাচ্ছে। দেখেছিস জিতালো লাথি মারবো, হারালো লাথি মারবো, পা দেখাচ্ছে। পা দেখিয়ে একবার বেখেয়ালে বক্তব্য দিতে দিতে বাঁ পায়ে ধরুন চোট, ডান পাটাকে বাঁ পায়ের উপরে চাপিয়ে দিয়েছে। তো ভাই আমার এই হাতে যদি চোট থাকে, আমি যদি বেখেয়ালে হাতের উপরে হাত দিই একটা লাগবে তো, উফ করে উঠবো তো নাকি? কোন রকম মুখে কষ্টের ছোপ নাই, ছায়া নাই, তার মানে পুরোটা ফলস, পুরোটা ফলস। ওইদিকে আমাদের মোদি নিয়ত করেছে দাঁড়িয়ে আমি কাটবো না, আর এদিকে দিদি নিয়ত করছে এই পায়ের ব্যান্ডেজ খুলবো না। দেখি কি হয়। এবারে দিদি বলেন এত বলা বলছেন কেন? আমি তো হুজুরের ছেলে নয়, দিদি বলে দিয়েছে, তোর আর কেউ নয়। আচ্ছা আমাকে যত ঘাটাবে তত আমি গরম ওই বুলেট গাড়ি টাইপের, যত লোড হবে যত যাবে তত গরম হবে। আজকে বিদায় নিচ্ছি। ভালোবাসায় একটা শেষ কথা, ভাইজান আশা রাখতে পারে, ছেলে মা বাবার কাছে আশা রাখতে পারে। সুইচটা যখন টিপবেন, সুইচটা টিপবেন তো খাম চিহ্নে বা সংযুক্ত মোর্চার যেখানে যা আছে টিপবেন, টিপে দেখবেন ওই সোজাসুজি আলো জ্বলছে কিনা, এবং একটাতে যেখানে আছে সেখানে কি ছবি উঠছে, যে সুইচটা টিপলেন সেই সুইচটা ছবিটা উঠছে কিনা দেখবেন। কেন একটা ভোট আপনার বাচ্চার কর্মসংস্থান, একটা ভোট আপনার বাচ্চার জন্য কলকারখানা হবে, একটা ভোট আপনার ভবিষ্যৎ তৈরি হবে, একটা ভোট শিল্প তৈরি হবে, একটা ভোট বাইরের রাজ্য থেকে আপনাদের ফিরিয়ে আনা হবে, একটা ভোট করোনার সময় আপনাদের ঘরে কেউ করোনা এক্সপ্রেস বলবে না, একটা ভোট আপনাদের ঘরে ছেলে মেয়েদের ঘরে পড়ানোর ব্যবস্থা করা হবে, একটা ভোট ডাক্তার উকিল জজ ডিএম আমার বাংলার যুব মেয়েদের ঘরে ভাইদের ঘরে ভবিষ্যৎ তৈরি করা হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভোট দিবার সময় 100 বার ভাববেন। শত শেষ কথা, 5,000-এ ভোট বিক্রি করবেন, 10,000-এ, 20,000-এ। যদি কেউ বলে ইন্দিরা আবাসনের ঘর দিয়েছি ভোট দিবি না, তাকে বলবেন ঘর তুই দিস না, ঘর আমাদের ট্যাক্সের পয়সায় আমরা পেয়েছি, কিন্তু আমি যে ভোটটা দিয়েছি ভোটটাকে ফেরত দে। শুনছেন? কেউ যদি বলে সাইকেল দিয়েছি, একটাই কথা বলবে সাইকেল তোমরা দিওনি, আমাদের দেশের টাকায় আমাদের ঘরে দিয়েছ, তোমাকে আমি বসিয়েছিলাম, এই বসানোর জন্য যে ভোটটা দিয়েছি এই ভোটটা ফেরত দাও। অতএব জনগণ হলো প্রকৃত হিরো, নেতারা হিরো নয়। এতে কোন নেতার কি মনে হবে আমার যায় আসে না, হিরো হলো জনগণ। অতএব জনগণ যা বলবে সেটাই শেষ কথা হবে। আপনাদেরকে বলে গেলাম, সুস্থ থাকেন, ভালো থাকেন, কারো ব্যথা লাগলে মাফ করবেন। ব্যক্তিগত কারোর সঙ্গে আক্রোশ মিটাতে আসেনি। একটা নাগরিক হিসাবে মাতৃভূমির অঙ্গরাজ্য বাংলা, বাংলাকে বাঁচাবার জন্য, বাংলা মায়ের সন্তান বাঁচাবার জন্য, বেটিদের বাঁচাবার জন্য আমি চিৎকার দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রোগ্রাম এখন শেষ নয়, প্রোগ্রাম এখন শেষ নয়। হাতটা মুঠো করে পড়ে তুলুন, আমার সাথে বলুন আমরা ভারতীয়,
চান তো? তাহলে ভোট বিক্রি করবেন না, যে যা টাকা দেবে নিয়ে নেবেন, ভোটটা খাম চিহ্নে এবং সংযুক্ত মোর্চাকে দেবেন। কথা বুঝে আসছে? এখন হঠাৎ করে দেখা যায় 5 টাকার ডিম ভাত খাওয়াচ্ছে। এই 5 টাকার ডিম ভাত খাওয়া ভিখারি বানাবার প্ল্যান, ঠিক না বেটি? আপনার বাড়িতে কেউ একজন আসলো, আপনার বাড়িতে এসে পিন পড়ে আছে, আপনার বাড়িতে কেউ একজন আসলো, এখানে আবার কেউ হাত ঠুকবে লেগে যাবে, সাইডে ফেলো তো। কেউ এসে বললো দাদা আমায় 50টা টাকা দিন, আপনি ভিক্ষা দিলেন, আপনি জানবেন ওই গরিবটাকে আপনি অপমান করলেন। উচিত ছিল যে ভাই এই কাজটা করে দাও, 50 টাকা নয় 200 টাকা দেবো। ও খাটতো, 200 টাকা নিত, বুক ফুলিয়ে আপনার সামনেতে যেত, কেন আমি ভিক্ষা নিইনি, আমি মেহনত করেছি, তার পারিশ্রম নিয়েছি। আজকে 5 টাকা ডিম ভাত খাইয়ে আমার পশ্চিম বাংলার মা বেটিতে হয়ে বাপায়েতে হয়ে গোলাম বানাচ্ছে, আমাদেরকে ভিখারি রাস্তা দেখাচ্ছে। তাই আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। তাই হাত মজবুত করে বলেন আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। ভালো সুস্থ থাকুন, কেউ চলে যাবেন না, আপনারা বসুন। এখন বক্তব্য কত? হ্যাঁ, এখন বক্তব্য চলবে, আপনারা বসুন, বসুন, ভালো থাকেন, বসুন, 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 ভালো থাকেন।